দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের চেষ্টা করে থাকি আপনাদেরকে রাজনীতি নানা ধরনের যে কূটকৌশল বা সেই পেছনের ঘটনা, সামনের ঘটনা বা ভবিষ্যতে সেই ঘটনার কারণে কি ঘটতে যায় সেসব ব্যাপার নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা থাকি। কিন্তু যথারীতি নিয়মিত আমরা আলোচনা করে যাচ্ছি এই আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে, যেটি বিশ্ব রাজনীতিতে এখন আলোচনা, সেটি আমেরিকা ইরান যুদ্ধ। সবচেয়ে বড় যে ব্যাপার সেটি হচ্ছে 100তম দিন পার করলো আমেরিকা ইরান যুদ্ধ। এটি আসলে একটি সিগনিফিক্যান্ট ঘটনা, কারণ যখন যুদ্ধ শুরু হয়েছিল 28 ফেব্রুয়ারিতে বা তখন মনে হয় নেই যে যুদ্ধ এতদিন লম্বা সময় ধরে চলবে। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি যুদ্ধ শুরু থেকে বলে আসছিলেন যে উনি খুব দ্রুত যুদ্ধ শেষ করতে চান, কিন্তু আমরা যত যুদ্ধ দিন গড়িয়েছে আমরা দেখলাম ইরানের সামর্থ্য বা ইরানের যে প্রোটেক্ট করার যে ক্ষমতা, রক্ষা করার নিজেদেরকে যে ক্ষমতা, সেটি সারা বিশ্বকে অবাক করেছে এবং সেই সঙ্গে আমেরিকাকেও অবাক করেছে। তাই 100তম দিনে পার করেও যুদ্ধ নো ডিল। এখনো পর্যন্ত যুদ্ধের কোন দিকে মোড় নিচ্ছে কেউ বলতে পারছে না, বা ফলাফল কি হবে কেউ বলতে পারছে না। তার মধ্যে নতুন করে আলোচনায় ইসরায়েলের ব্যাপারটি, কারণ আপনারা জানেন যে এতদিন ধরে যে আলোচনাটা চলছিল যে আমেরিকা সবসময় ইসরায়েলকে সাপোর্ট করে, বিশেষ করে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, উনাকে এক প্রকার বলা যায় বিনা শর্তে আমেরিকা সহায়তা করে আসছে, প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে সহায়তা করে আসছে। কিন্তু এই গত 2-3 দিনের ঘটনা বহুল সময়ে আমরা দেখতে পেলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং নেতানিয়াহুর যে বন্ধুত্ব, সেটিতে খানিকটা ফাটল দেখা দিয়েছে। নতুন করে ইসরায়েলের ইরানে আক্রমণ এবং ইরান ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, এই দুটো ঘটনার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প খুব বিরক্ত নেতানিয়াহুর উপরে, এবং উনি আজও একটি অনুষ্ঠানে বলেছেন যে উনি এইভাবে যদি চলতে থাকে তাহলে ডিলের যে ব্যাপারটি সেটি ঝুলে যেতে পারে, কারণ উনি চায় দ্রুত এই যুদ্ধ শেষ হোক এবং সেই জায়গায় উনার ফোকাস থাকছে। কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু বারবার সেখানে বাধা তৈরি করছে। উনি বলা যায় এক প্রকার বিরক্ত এবং ক্ষুব্ধ। সেটি নিয়েও আমরা আলোচনা করব, তাদের বন্ধুত্ব আসলে কোন দিকে যাচ্ছে। এছাড়া এই ব্যাপারগুলো তো রয়েছেই, সেই সঙ্গে আপনাদেরকে আরো শুভেচ্ছা জানাতে পারি যে আপনারা জানেন কিছুক্ষণ পরেই শুরু হতে যাবে যে নিউ ইয়র্ক নিক্সের যে গেম ফাইনালে, এনবিএ ফাইনাল। প্রায় 27 বছর পরে ফাইনালে উঠেছে নিউ ইয়র্ক নিক্স। নিউ ইয়র্কের পক্ষ থেকে ওনাদেরকে অভিবাদন বা শুভকামনা থাকলেও শেষ পর্যন্ত দেখা যাক ফলাফল কি হয়, যদিও বা এর মধ্যে 2-0 তারা এগিয়ে আছে। আর এই সুখবর দিয়েই আমরা আমাদের আলোচনা শুরু করবো, এবং আমাদের সঙ্গে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে যথারীতি যোগ দিয়েছেন অনলাইনে, আপনাদের সবসময় থাকেন আমাদের সঙ্গে আলোচনায়, সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আর সেই সঙ্গে আমাদের আরো একজন অতিথি আছেন, নিয়মিতই আমাদেরকে এই তথ্য দিয়ে সহায়তা করে থাকেন, প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর, ডিন স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনমাউথ ইউনিভার্সিটি। মাদবর ভাই, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ শান্তনু। আপনাদের দুজনকেই ধন্যবাদ, এবং বিশেষ করে আমাদের মাদবর ভাই অলওয়েজ স্মাইলিং ফেস, সুন্দর সুন্দর পোশাক পরে, এবং আমাদের মাহমুদুল্লাহ ভাইও আজকে পাঞ্জাবি পরে আসছেন। সামার শুরু হয়ে গিয়েছে বোঝাই যায়, কিন্তু সামার শুরু হলেও আমরা এই যে যুদ্ধের যে সামার, যেটাকে সামার রূপকথ্যে বলা, সেটি আসলে আমরা শেষ করতে পারছি না। প্রতি মুহূর্তে প্রতিটা ডেমোক্রেসিতেই আমরা আলোচনা করছি কোন দিকে যাচ্ছে। এই যে ডিল হয়ে হচ্ছে না, একটি ঘটনা চলছে এইরকম ভাবে, কিন্তু সবশেষ এর মধ্যে 100 দিন পার করলো। আমি আজকে মাদবর ভাই আপনাকে দিয়েই শুরু করি। মাদবর ভাই, একটা মানে ভেরি সিম্পল একটা কোশ্চেন, যে যুদ্ধ যখন শুরু হয়েছিল আপনি ব্যক্তিগতভাবে কি ধারণা করেছিলেন যে ইরানের যুদ্ধকে 100 দিন পর্যন্ত টেনে নিতে পারে? ধন্যবাদ। আসলে আমি এটা আশা করি নাই। আমি ভাবছিলাম যে যুদ্ধ হয়েছে, এটা খুব অবিলম্বে বা খুব দ্রুত হয়তো এটা আপনার একটা ডিলে আসবে এবং বন্ধ হবে। কিন্তু আমার কিছুটা বেনিফিট অফ ডাউট ছিল, কারণ এখানে হচ্ছে আসলে যুদ্ধে মেইনলি আমেরিকার থেকে আপনার ইসরায়েলের হচ্ছে একটা যেটা বলে লং টার্ম প্ল্যান, বা যেটা ওরা চায় আর কি, যে গ্রেটার ইসরায়েল, এইটা নিয়ে কিন্তু আমি একটু সন্দিহান ছিলাম। এবং এইটা যে শুধু ইসরায়েল চায় তাই না, এইখানে কিছু আবার জায়নিস্ট আছে যুক্তরাষ্ট্রে। অনেকে আমরা জানেন, ইভেন প্রেসিডেন্ট বাইডেন, সে তো নিজেই বলতো যে জায়নিস্ট, এবং হি সাপোর্টেড অল দিস মুভমেন্ট, হোয়াট ইনিশিয়েটেড বাই ইসরায়েল। এবং আমেরিকার কিন্তু এটা দেখা যায়, নো ম্যাটার ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি লিডার্স, বোথ পার্টিজ অ্যাকচুয়ালি ইন সাপোর্ট অফ ইসরায়েল। তো ইদানিং একটা জিনিস আমি দেখলাম যেটা খারাপ লাগলো আমার কাছে, মাইক হাকেবি, সে হচ্ছে আপনার গভর্নর ছিল আগে আরকানসাসের, এবং এখন বোধহয় তার মেয়ে গভর্নর, এবং সে হচ্ছে ইসরায়েলে আমেরিকার হচ্ছে রাষ্ট্রদূত। এবং সে কিন্তু দেখেন, আমার খুবই অবাক লাগলো, সে বললো যে আমি বিইং এ খ্রিস্টিয়ান, ইফ ইউ বিলিভ ইন বাইবেল,
what the greater Israel actually is, the Israel is envisioning, he needs to support it. He's actually bringing the biblical kind of the instruction on him as a Christian. সো এই ধরনের কিছু জাস্ট একটা এক্সাম্পল আমি বললাম আর কি, এই ধরনের কিছু লোক আছে তারা কিন্তু এই যুদ্ধের দামাটা বাজাচ্ছে এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রে আরো কিছু এই ধরনের লোক আছে যেগুলো হচ্ছে ইভাঞ্জেলিক্যাল থেকে শুরু করি আপনার এটা কাইন্ড অফ যে এইটার জন্যই কিন্তু ইসরায়েল অলসো ইজ গেটিং অল দোস ইম্প্যাটাস, অল দোস আপনি জানেন যে যুক্তরাষ্ট্র থেকে সবকিছু সহায়তা দিচ্ছে স্বাভাবিকভাবে, কিন্তু দে আর কন্টিনিউইং যুদ্ধটা আর কি। আর ইরানেরও এখন যেটা হচ্ছে আসলে ইরানেরও নিড টু বি ভেরি রিয়ালিস্টিক, কারণ ইরান কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইরানকে স্বাভাবিকভাবে দে উইল হ্যাভ টু ওয়ার্ক উইথ অল দ্য লাইস ইন দ্য মিডল ইস্ট। কিন্তু মিডল ইস্ট এখন যেটা বলতেছে যে অনেকে এক্সট্রিম যারা আর কি জায়নিস্ট তারা বলতেছে মিডল ইস্ট বিলংস টু দ্য কি বলে গড চুজেন পিপল। সো স্বাভাবিকভাবে কিন্তু ইটস এ বিগ মেসেজ ফর দ্য মিডল ইস্টার্ন কান্ট্রিজ। সো মিডল ইস্টার্ন কান্ট্রিজ আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের যে অ্যালাইজ গুলো এখন তারা অলসো ডিস্টেন্সিং ফ্রম ইউনাইটেড স্টেটস because of their identity, their existence, their sovereignty. So all those things actually eventually contributing. At the same time, United Nations নিষ্ক্রিয়, United Nations অবশ্য কোনো সময় active ছিল না because the big player never play actually the equitable role. That is another issue. So all these things actually contributing to continuing the war. আর ইরানের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় ওরা মনে করছে যেটা যে do or die because nothing to lose. তাদের প্রিভিয়াস কিছু লেসন আছে, what happened in Libya, what happened in Iraq, happening in Syria, what happened in Iran, what happened in the Afghanistan. আপনাকে কিন্তু এই ফ্যাক্টর কিন্তু জিওপলিটিক্যাল কিন্তু these are all involved. So এখন তাদের হচ্ছে এটাই যে we have nothing to lose এবং they have some actually the impetus, some kind of support from আমরা জানি বিশেষ করে চায়না এবং রাশিয়া, and also North Korea is playing a big role. Because তারাও মনে করছে যে if Iran is going to lose here, eventually দেখা যাবে যে it is going to go to their doorstep, তাদের দোরগোড়ায় একদিন যাবে। So they are also taking it as a challenge, so এখানে বিগ ফ্যাক্টর হচ্ছে এখন আমি বলবো যে এটা কি ইসরায়েল। তো প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এখন অনেকটা কিন্তু লুজিং হিজ পেশেন্স বিকজ অফ হিজ এক্সিস্টেন্সিয়াল সিচুয়েশন উইদিন দ্য কান্ট্রি। মিড টার্ম ইলেকশন আসছে, প্লাস আসলে ইন্টারন্যাশনালি কিন্তু ইউনাইটেড স্টেটসের যে ভূমিকাটা সেটা বিতর্কিত হচ্ছে। অ্যালাইস তো অলরেডি আমরা জানি, ন্যাটো অ্যালাইস এবং ইউরোপিয়ান ইউনিয়ন যারা আছেন তারা সবাই কিন্তু আলটিমেটলি অনেকে কিন্তু তো স্টুড আপ ভেরি অ্যাক্টিভলি এগেইনস্ট ইসরায়েল। তো স্বাভাবিকভাবে এখন সে নিজের এক্সিস্টেন্স তো দেখছে প্রেসিডেন্ট ট্রাম্প। আর অফকোর্স আপনি তো জানেন ইকোনমি ম্যাটার, লাইভলিহুড ম্যাটার। এখন আপনি আমরা মিডল ক্লাস যারা আছি আমরা উই আর সিরিয়াসলি বিং এফেক্টেড বাই দিস ওয়ার হ্যাপেনিং। সো স্বাভাবিকভাবে হি হ্যাজ অলসো ভেরি লিমিটেড চয়েস এট দিস পয়েন্ট, সো আদার দেন যার ফলে সে মাঝে মাঝে আপনি দেখবেন যে নেতানিয়াহুকে কিন্তু ভেরি স্ট্রংলি ক্রিটিসাইজ করছে, স্ট্রংলি তাকে মেসেজ দিচ্ছে। বাট আই থিঙ্ক নেতানিয়াহুর কিন্তু আবার কিছু রাইট উইং যারা আছে তারা কিন্তু সে নিজেও রাইট উইং এর, তার দেশের যে রাইট উইং গুলো আছে এবং বিরোধী পার্টির কতগুলো নেতা তারাও কিন্তু এতে দামাওয়া যাচ্ছে, নো দিস ইজ আওয়ার অপরচুনিটি, ইফ উই লুজ দিস অপরচুনিটি। স্বাভাবিকভাবে কিন্তু এটা কন্টিনিউ করছে। আর যুদ্ধটা কিন্তু আমরা মেনি ফ্রন্টে চলে যাচ্ছে। মিডল ইস্টে তো একটা কান্ট্রি না, যেগুলো ইউএস যে বেস গুলো আছে সেখানে অ্যাটাক করছে ইরান এবং ইসরায়েল কিন্তু ইট হ্যাজ টেকেন এটা তাদের যে প্ল্যান মতো আর কি টু দ্য লেবানন। 7,000-এর মতো লোক এখন পর্যন্ত বলতেছে লেবাননই শুধু মারা গেছে আদার দেন গাজা। সো if this continues, how the war is going to stop? So আমরা অনেকেই হয়তো ডিসপেট করি নাই, কিন্তু আমি যেটা বললাম আর কি আমার এই ফ্যাক্টরগুলো আমার কনসিডারেশনে ছিল যে ইভেনচুয়ালি দিস ফ্যাক্টরস মাইট প্লে ইনফ্লুয়েন্সিয়াল রোল ইন টার্মস অফ প্রলঙ্গিং দ্য ওয়ার। সেম থিং আপনি দেখেন যে ইউক্রেন অ্যান্ড রাশিয়া, it's not also there is no end to it. So eventually এক্সস্টেড হয়ে গেলে টোটালি একেবারে বোধহয় পিঠ থেকে গেলে তখন হয়তো এই যুদ্ধ শেষ হবে আর কি। আর যুক্তরাষ্ট্র এখন বলছে যে ইরান অলমোস্ট exhausted in terms of their missile and drone, বলছে যে 20% capabilities আছে, so they are not going to last that long. But I don't actually go with that analogy because they have support from the countries that I mentioned. So eventually it's very unfortunate.
who is paying the price? You, I, and everyone, we are paying the price of this war. I think President Trump বোধহয় আর বেশি দিন বোধহয় পেশেন্স রাখতে পারবে না, because of situation here within the country and also না, internationally. কিন্তু মাদবর ভাই এই একটা কথা যেটি আপনি বলছেন, অত আপনি ডিটেলস অনেক সুন্দর করে গুছিয়ে বলেছেন, কিন্তু তারপরেও প্রশ্নটি থেকে যায়, সেটি হচ্ছে যে এপ্রিলে যখন যুদ্ধবিরতি হলো, এই 100 দিনের আমরা যদি যুদ্ধের যে পরিবেশটা দেখি, প্রথমে যেমন খুব অ্যাগ্রেসিভ ছিল দুই দেশ, আপনি জানেন যে খুবই আক্রমণাত্মক অবস্থায় ছিল, আক্রমণ পাল্টা আক্রমণ, এবং আমেরিকা স্কুলে আক্রমণ করার পরে বেশ সমালোচিত হয়েছিল। দেন এপ্রিলে যুদ্ধবিরতি হলো, কিন্তু এরপরে এপ্রিল থেকে এখন জুন পর্যন্ত এই যুদ্ধবিরতির মাঝখানেও বেশ কয়েকবার যুদ্ধবিরতি ভায়োলেশন হয়েছে, আবার আক্রমণ পাল্টা আক্রমণ হয়েছে, এবং কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে ডিল হতে হতেও হচ্ছে না, এটার পেছনে আসলে আপনার কাছে কি মনে হয়, যে কি আমেরিকা সময় ক্ষেপণ করছে, নাকি ইরান এখানে অন্য কোনো প্রকারের কৌশল অবলম্বন করছে? এখানে ইরান আমেরিকা থেকে বড় কথা হচ্ছে ইসরায়েলের ভূমিকাটা, কিন্তু কারণ যুদ্ধটা কিন্তু ওরাই লিড করছে ওখানে, আমেরিকা তো সাপোর্ট দিচ্ছে ইসরায়েলকে আর কি। সুতরাং তাদের, ওই যে বললাম, তাদের একটা কট্টরপন্থী আছে, আইডিএফ বলেন, বা তাদের কতগুলো যে মিনিস্টার আছে, তাদের ভায়োলেন্ট স্টেটমেন্ট মাঝে মাঝে দেখি, এবং বলছে লেবাননে হিজবুল্লাহর সাথে ডিলে যাওয়া সেটা হচ্ছে মারাত্মক ভুল হবে। সো দোজ পিপলস অ্যাকচুয়ালি, যে বললাম মাইকেল হাকাবির মতো লোক যে এখানে আমেরিকাতে বললো, ওই ইসরায়েল ফ্রন্টে এই ধরনের কিছু লোক আছে যারা আলটিমেটলি কিন্তু এটা যুদ্ধের দামামা বাজাচ্ছে, এবং তারা কিন্তু এই ডিল আসতে দিচ্ছে না। আর ডিল তো ভায়োলেট হয়েছে এপ্রিলে, বলেন আপনার, এদিকে ডিলের কথা বলে, এদিকে কিন্তু অ্যাটাক করে, বোথ সাইডেই করছে। আপনি ইরানও করছে, ইরান বলছে আমরা ডিফেন্সিভ স্ট্রাইক করছি, যেহেতু আমাদেরকে এইভাবে স্ট্রাইক করছে। ইরান তো আসলে বলতে গেলে ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের ক্যাপাবিলিটিস কিন্তু বেশ বিধ্বস্ত, আমি বলবো আর কি। তো এরা ওই যে বললাম, এখন যেটাই ধরে নিছে, ডু অর ডাই, উই হ্যাভ নাথিং টু লুজ, এন্ড হোয়াট এভার হ্যাপেন। সো এদের স্ট্র্যাটেজি এইটা। যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি কিন্তু যেটা হচ্ছে ট্রাম্পের, সে এখনো চাচ্ছে এটাকে কন্টেইন করতে, কিন্তু হি ইজ আন্ডার প্রেশার। আই ডোন্ট নো ওয়াই ইজ দ্যাট প্রেশার হি ইজ ফিলিং নেতানিয়াহু। কারণ নেতানিয়াহু তো আসলে নট লিসেনিং। সামটাইমস দেখা যাচ্ছে সে চ্যালেঞ্জ করে বসে, আরো যে অনেক সময় বলে যে উই উইল গো বাই আওয়ারসেলফ। সো আপনি তো এখানে তো ধরেন এদের হাতেও তো, এরা তো শক্তিশালী ইসরায়েল, তাদের তো অনেক উইপন আছে, মিসাইল আছে, অনেক কিছু তাদের আছে, কিন্তু আপনি তাকে বললে তো সে এমন না যে ইয়েমেনের হুতি গ্রুপে যে আপনি স্ট্রংলি বলে দিলেন, ইরান বলে দিল না, যে সেটা strong। সেটা তো অবশ্যই, এবং সেখানে আপনি যেটা বললেন যে হিজবুল্লাহর সঙ্গে বারবার সিজফায়ারে গিয়েও তারা সেটা ভেঙে ফেলে, এটাও একটা ব্যাপার আছে। আপনি থাকেন মাহমুদুল্লাহ ভাই, মাদবর ভাই যেমনটি বলছিলেন বারবারই, যে মাদবর ভাই বলছেন যে একদিকে উনি বলছেন, মাদবর ভাই, ইসরায়েলের কারণে যুদ্ধটা ডিল হচ্ছে না, উনি একেবারে এটা ওপেনই বলছেন, কারণ বারবারই ইসরায়েল এখানে সমস্যা তৈরি করছে। কিন্তু পাশাপাশি আমরা গত 2-3 দিনের একটু যদি ঘটনাটা বিশ্লেষণ করে দেখতে পাই যে নেতানিয়াহুর উপরে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু বেশ বিরক্ত, ক্ষুব্ধ। এর আগে কিন্তু এমন দেখা যায়নি। আমরা দেখলাম সিএনএন সহ বিভিন্ন গণমাধ্যম কিন্তু এমনও নিউজ করেছে যে দুইজনের বন্ধুত্বের মধ্যে ফাটল। এই যে হঠাৎ করে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর দূরত্ব তৈরি হওয়া, ক্ষুব্ধ হওয়া, বন্ধুত্বে ফাটল তৈরি হওয়া, এর পেছনে কারণটা কি আপনি মনে করেন? আর আরেকটা জিনিস হচ্ছে যে এই 100 দিনের যুদ্ধের পরে এই দুই দেশের মধ্যে ঝামেলা তৈরি হওয়াতে কি আপনার মনে হয় খুব দ্রুত সমাধানের দিকে যাচ্ছে ইরান যুদ্ধ? ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের ঝামেলা তৈরি হওয়ার কারণে যুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এমন, এটা প্রপার ওয়েতে এক্সপ্লেনেশন না। প্রফেসর মাদবর খুব চমৎকার ভাবে শর্ত দিক মানে ব্যাখ্যা করেছেন। তো আমি যেটা বলবো যে আমরা পাবলিকলি ও নিউজ মিডিয়ায় যে সমস্ত কথাবার্তা শুনি, এগুলো অনেক কিছু ডিসইনফরমেশন ক্যাম্পেইন হতে পারে। ধরা যাক বলা হচ্ছে যে আপনাকে আমি গাল দিয়েছি, এইটাই গাল দেওয়ার বক্তব্যটা প্রাইভেট একটা গাল দেওয়া, পাবলিকলি বলা বা পাবলিকলি প্রচার, তার ভিতরে অন্য কোনো থাকতে পারে এটাকে ইউজ করার জন্য। বলে যাই হোক, এটা ওইটা সমস্ত এই তথ্য এগুলা উইথ এ গ্রেইন অফ সল্ট আমাদেরকে নিতে হবে। কিছুটা এটা মানে অসত্য হতে পারে, আমাদেরকে বিভ্রান্ত করার জন্য জনগণকে, জনমত এটা হতে পারে, বোঝা উচিত একটা। আর আমেরিকার জনমতের ব্যাপারটা প্রেসিডেন্ট ট্রাম্প যেমন সেটাকে খুব গুরুত্ব দেন না বলে থাকেন, কিন্তু নিশ্চয়ই গুরুত্ব দেন যে ওনার পপুলারিটি এই মুহূর্তে সর্বনিম্নের কাছাকাছি। তার আগের আমলে একবার 34% নেমে গিয়েছিল, 34% এবারে
35% একটা স্টাডিতে দেখেছে, একটা জনমত জরিপে। তো এটা নিশ্চয়ই খেয়াল করুন। এবং মধ্যবর্তী নির্বাচনের যে ব্যাপারটা, সে কারণে রিপাবলিকানরা ওয়ার পাওয়ার্স অ্যাক্ট ফলো করার জন্য প্রেসিডেন্টকে বাধ্য করতে মানে কয়েকজন উঠে পড়ে লেগেছেন হাউসে এবং সেনেটে। এই ধরনের ব্যাপারটা আছে এবং তারাও উদ্বিগ্ন যে তারা যেন আবার মেজরিটি না হারায়। সেনেটে এবং প্রতিনিধি পরিষদ দুসভাতেই মেজরিটি রিপাবলিকান পার্টির, হোয়াইট হাউস তার দখলে, এইটা তারা বজায় রাখতে চায়। তো তাদের আশঙ্কা যে তারা হয়তো দুই পরিষদের ভিতরে নিম্ন পরিষদে হয়তো মেজরিটি হারিয়ে ফেলতে পারে, এমনকি সেনেটও হারানোর একটা আশঙ্কা আছে। এইটা একটা আশঙ্কা আছে, সেই জন্য একটা চাপ আছে। ওই চাপের কারণে কিছু পাবলিক ডোমেইনে আমরা ডিসইনফরমেশন ক্যাম্পেইন হতে পারে, ট্রুথ হতে পারে। তো এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে এই মধ্যবর্তী নির্বাচন সম্পর্কে দু এক লাইন বলা উচিত। মধ্যবর্তী নির্বাচন সম্পর্কে যেটা ধারণা করা হচ্ছে, অনেকের আশঙ্কা রিপাবলিকান পার্টি মেজরিটি হারাতে পারে। এই আশঙ্কার পেছনে যথেষ্ট ভিত্তি আছে, কিন্তু এট দি সেম টাইম যুক্তরাষ্ট্রের স্টেট গুলার বেশিরভাগই, প্রায় 2/3 রিপাবলিকানরা গভর্নর অথবা লেজিসলেচার গুলো, ওখানকার বিধানসভা গুলো তাদের দখলে। কোনো কোনো ক্ষেত্রে সবগুলি, ট্রাইফেক্টা, সবই তাদের দখলে, সেন্টার মতো। যাই হোক, তারা এখন রিডিস্ট্রিক্টিং, আমেরিকায় এই একটা অদ্ভুত জিনিস আছে, সেটা জেনারেলি প্রেসিডেন্ট যে বছর প্রেসিডেন্ট ভোট হয় সে বছর করা হয়ে থাকে। এইবার তা না করে বিভিন্ন স্টেট রিপাবলিকানরা প্রথম শুরু করেছে, ডেমোক্রেটরা কোনো কোনো ক্ষেত্রে করছে। সেটা হচ্ছে এই যে নির্বাচনী এলাকা, বাংলাদেশের যেটা বলে নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ করা, এমন ভাবে একটা এলাকায় ধরা যাক মাইনরিটি লোকরা বেশি আছে, তারা ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেবে। তো তাদের ওই মাইনরিটি এলাকাকে পার্শ্ববর্তী একটা, দুইটা বা তিনটা এই মেজরিটি প্রধান এলাকার সাথে ভাগ করে করে দিয়ে বিখণ্ড করার মতো, যেটা বলা যেতে পারে, করে দেওয়া এমন ভাবে যাতে করে ভোটে রিপাবলিকানরা জয়ী হবে এবং অনেক জায়গায় অশ্বেতাঙ্গ যারা মাঝে মাঝে নির্বাচিত হতেন তাদের সম্ভাবনা তিরোহিত হয়ে যাবে। এইটা এত বেশি করা হয়েছে, এত বেশি স্টেটে, এবং আরো কিছু করার প্রক্রিয়া চলছে, যাতে করে মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্টের জনপ্রিয়তা ভয়ঙ্কর ভাবে হ্রাস পাওয়া সত্ত্বেও নিশ্চিতভাবে এখনো বলা চলছে না যে ডেমোক্রেটিক পার্টি মেজরিটি পাবে এবং রিপাবলিকান পার্টি মাইনরিটি হয়ে যাবে। এটা না হলে সেটা প্রেসিডেন্টের নিশ্চয়ই তাকে অনেকে স্টাডি দিচ্ছেন কি একটা অবস্থা হতে পারে। এইটা একটা পাবলিক পাবলিক আমরা যে প্রকাশ্যে আপনাকে আমি যা বলি আর অপ্রকাশ্যে কি আপনি একটু আপনাকে থামাতে হচ্ছে। আপনি এটা প্রকাশ্য অপ্রকাশ্য বলতে আপনি কোনটাকে বলছেন? যে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর যে সমস্যা আপনি বলছেন যে সেটি এটার পেছনে অন্য কারণ আছে, যে গণমাধ্যমে যেটি ছড়িয়ে পড়েছে যে তাদের একজন আরেকজনের উপরে ক্ষুব্ধ, তার পেছনে অন্য কোনো কৌশল আছে বলে আপনি মনে করেন? এইটা না, আমি সব খবর ব্যাপারে আমাদেরকে সতর্ক হয়ে যে এই খবর আমরা শুনে ফেললাম, যে সাথে সাথে বিশ্বাস না করে এটার ব্যাপারে যে কেন যুদ্ধটা কেন শুরু হলো, আমরা এটা শুরু করব, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একটা যুদ্ধ করেছে, তা কেন শুরু হলো, সেইটার কতগুলো এইম ছিল। একটা হচ্ছে এই দেশের মিডিয়ায় বলেছে সম্ভব হলে ইরানকে কয়েক ভাগে ভাগ করা। তারপরে ইরানে যে সমস্ত বড় বড় মাইনরিটি কমিউনিটি আছে তাদেরকে দিয়ে সেখানকার যে মোল্লাতন্ত্র, সেন্ট্রাল গভর্নমেন্ট, তাদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া, যুদ্ধ শুরু করা, তাদেরকে উত্তেজিত করে বিদ্রোহ তৈরি করা, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তৈরি করা। তারপরে হচ্ছে গ্রেটার ইসরায়েল, তারা বলেননি কিন্তু অনেকে ধারণা করেন সেটা একটা কথা। সেটা হচ্ছে যে প্রফেসর সাহেব এর আগে উল্লেখ করেছেন, প্রফেসর মাধবর, উনি উল্লেখ করেছেন গ্রেটার ইসরায়েল। গ্রেটার ইসরায়েল এখন লেবাননের লিটানি রিভার পর্যন্ত তারা এক ধরনের চলে গেছে, ওইটা তাদের দখলে। এখন সেটা ছাড়িয়ে আর এরপরে 10 কিলোমিটার পরে আরেকটা রিভার আছে, সেটার সীমান্ত পর্যন্ত তারা তাদের দখল বিস্তৃত করার চেষ্টা করছে। এমনকি রাজধানী বৈরুতে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছিল। আরো কয়েকটা নাবাতিয়ে ওই শহরের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, সেখানে আক্রমণ চালাচ্ছে। তো ফলে এইটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যেমন সিরিয়ার একটা অংশ গোলান হাইটস আগেই তারা দখল করেছে, এরপরে এই যুদ্ধের সময়
তারা সিরিয়ার একটু সামান্য সীমান্ত এলাকা, অল্প কিছু এলাকা তাদের দখলে নিয়ে নিয়েছে। তারা পশ্চিম তীর থেকে সমস্ত জর্ডান রিভার পর্যন্ত, মানে পশ্চিম তীরে যত প্যালেস্টাইনি আছে সবাইকে উৎখাত করা, সেটা একটা প্ল্যান। তারপরে হচ্ছে যে গাজাকে মানে আরব শূন্য করে, প্যালেস্টাইন শূন্য করে। এখন এই মাত্র গত সপ্তাহে আপনারা যখন আমি গত সপ্তাহে ছিলাম না আপনাদের শোতে, কিন্তু গত সপ্তাহে নেতানিয়াহু অ্যানাউন্স করেছেন তিনি তার আর্মিকে নির্দেশ দিয়েছেন গাজার 70% এলাকা দখল করে নেওয়ার জন্য। আচ্ছা। কেমন যুদ্ধ শুরুর সময় আপনারা শুনেছিলেন সেখানে একটা চমৎকার প্যালেস্টাইনি শূন্য করে একটা লোকের বিনোদন কেন্দ্র করা হবে, তারা বিনোদনের জন্য ওই মানে সাগর আছে, নদী আছে, ইত্যাদি যাবে, চমৎকার। এবং মানে এখান থেকে কারা কারা ইনভেস্ট করবে তাদের নামও আমরা শুনেছি। ফলে সব মানে যুদ্ধের কারণে ইরান কিছুটা শক্তি দেখাতে পারছে বলে তারা পিছিয়ে গেছে, তাদের মানে লক্ষ্যগুলো সব ছেড়ে দিয়েছে, এইটা নাও তো হতে পারে। সবকিছুর ব্যাপারে একটা কৌশল থাকতে পারে। একটা হচ্ছে, তাছাড়া হচ্ছে বর্তমানে দুটা কথা বারবার শোনা যাচ্ছে। একটা হচ্ছে 6 মাসের যুদ্ধবিরতি, যুদ্ধবিরতি আরো 6 মাস বাড়ানো, ওই সময়ের ভিতরে বাকি সব বিষয় মানে নিউক্লিয়ার ইস্যু সহ সমস্ত কিছু আলোচনা, এই একটা। আর আরেকটা বারবার হচ্ছে যে সমস্যার সমাধান হয়ে যাওয়ার জন্য আমরা প্রায় তৈরি আছি, তো একটা চুক্তি হয়ে যেতে পারে। সেই চুক্তি কিন্তু কখনো ইরানের পক্ষ থেকে আমি এই পর্যন্ত শুনিনি যে এইবারেই প্রাথমিক পর্বেই এখন যেটা হবে এইটা ওই 6 মাসের যুদ্ধবিরতি বাদ দিয়ে। ফলে এখনো পর্যন্ত সম্ভবত আমরা 6 মাসের যুদ্ধবিরতি করার একটা মানে সেটাই প্রায়োরিটি সম্ভবত। একবার যুদ্ধ শেষ হয়ে যাওয়া শান্তি চুক্তি যেটাকে বলে তেমন মানে হচ্ছে না আর। ফলে ওভারঅল না, ইউরেনিয়ামের ব্যাপারটা কি আপনি একটু কি মানে আপনার কি বলতে চাই যে তাদের হিউজ পরিমাণ ইউরেনিয়ামকে তারা ইউরেনিয়াম দ্বারা আণবিক বোমা, পারমাণবিক বোমা এগুলা তৈরি হয়, পারমাণবিক বোমা। এই পারমাণবিক অস্ত্রের জন্য যে ইউরেনিয়াম খনিজ, এটাকে পরিশোধন করতে হবে। এখন 30% পর্যন্ত, 30% পর্যন্ত পরিশোধিত তাদের কাছে যা আছে সবটুকুই। এর ভিতরে কিছু অংশ 60% পর্যন্ত পরিশোধিত আছে। ওই বোমা বানানোর জন্য 90% কমপক্ষে পরিশোধন করতে হয়, তার আগে এটা দিয়ে অন্যান্য কাজ করা যায়, বোমা বানানো যায় না। তো এখন সেই পরিশোধিত অংশ 60% পর্যন্ত পরিশোধিত অংশ সমগ্র যে তাদের ইউরেনিয়াম যা আছে স্টক, তার মানে হয়তো 10-15-20%, 10% বা তার লেস। ফলে ওইটা নিয়ে কথাবার্তা হচ্ছে এখন। তাদের উপরে কতগুলা কথা বলা হয়েছে। একটা হচ্ছে তাদের যতগুলা ইউরেনিয়াম আছে, যত পরিশোধিত অপরিশোধিত সবকিছু যুক্তরাষ্ট্রের হাতে ট্রান্সফার করে দেওয়া, এই একটা দাবি প্রাথমিকভাবে। তারা হয়তো কিছু খুব কম পরিশোধিত 30% তার লেস, এটা তাদেরকে থাকতে দেবে আন্তর্জাতিক আণবিক কমিশনের তত্ত্বাবধানে। এরা সেখানে তাদের ইন্সপেক্টর রাখবে, তত্ত্বাবধান করবে, যন্ত্রপাতি রাখবে, এইটা যাতে আর বেশি পরিশোধন করতে না পারে, ওই পরিমাণ পরিশোধিত দিয়ে এনার্জি তৈরি করতে পারে, মেডিকেল রিসার্চ ইত্যাদির কাজ করতে পারে, অন্যান্য গবেষণামূলক কাজ এটার জন্য করতে পারে। এর বাইরে ওদেরকে পরিশোধন করতে দেবে না, এই ধরনের একটা চুক্তি। 1, 2 নম্বর, উন্নত বেশি পরিশোধিত যে অংশ 70%, 60% পর্যন্ত, সেগুলো পুরোপুরি অবশ্যই হস্তান্তর করতে হবে তাদের। আর ওদের বক্তব্য হচ্ছে যে আমরা বোমা বানাবো না, প্রথম থেকে বলেছি কোন অবস্থাতেই বানাবো না, কিন্তু যেটা হতে পারে পরিশোধন আর করা হবে না 60%, ওইটা লিমিট করে দেওয়া এবং আন্তর্জাতিক ইন্সপেকশন টিমের তত্ত্বাবধান ওইটা রাখার ব্যাপারে ইরান এগ্রি করতে পারে। অগ্রিম তারা সেই ধরনের আশ্বাস দিয়েছে। এখন এটা নিয়ে টানহেঁচড়া চলবে। ইরানকে সম্ভবত এতগুলো 60% পর্যন্ত পরিশোধিত ইউরেনিয়াম তাদের হাতে রেখে যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি করে ফেলবে এবং ইসরায়েলও তাতে রাজি হয়ে যাবে, এটা একটা বিশ্বাস করে না। আর একটা কথা হচ্ছে শুনেন, স্বাভাবিকভাবে অনেক সময় ডিসইনফরমেশন কেমন কি হতে পারে। আমি বললাম আপনি শান্ত, আপনি আমাকে আঘাত করেছেন,
ঘটনাটা তা না হতে পারে, আপনি আঘাত করেননি, কিন্তু আমি বললাম, ফলে আমি প্রত্যাঘাত করেছি। ঘটনা হলো আপনাকে আমি আঘাত করেছি, আমাকে পুলিশ কেন আঘাত করলো, যে উনি আমাকে আঘাত করেছে প্রথম। তো এখন হচ্ছে যে যুদ্ধ এরকম হতে পারে, এই যে আপনি আপনার ঘরের ভিতরে মেজর কোনো ক্ষতি না করে আপনার ওখানে আপনি 2টা মিসাইল ফেলে দিলেন, 3টা বোমা ফেলে দিলেন, 4টা বাজি ফেলে দিলেন, এই লোক কিছু হতাহত হলো, আমি বললাম কয়েকটা বিল্ডিং ক্ষতি হলো, একটা জায়গায় আগুন লেগে গেল, তারপর আমি তখন আমি আত্মরক্ষার্থে আপনার উপরে পাল্টা আক্রমণ করছি, এমনও হতে পারে। ফলে এই ইস্যুগুলো সামনে আসছে, এই পর্যন্ত কেউ দাবি করেনি যে ওরকম ভয়ঙ্কর মিথ্যা কথা। কিন্তু ভবিষ্যতে 6 মাসের শান্তি চুক্তিতে এদের শর্ত মোটামুটি ভাবে এরা স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত মেনে নিলে তারপরে যে ইসরায়েল হঠাৎ করে আবার আক্রমণ করবে না, এইটা আমি এটার অন্তত কোনো নিশ্চিত বোধ মানে করছি। গ্যারান্টি আপনি দেখতে পাচ্ছেন আমি না? আমি নিশ্চিত বোধ দেখতে করছি না। পাচ্ছেন না আপনি একটা 2 নম্বর, যতই তাদেরকে গালমন্দ করুক না কেন, ইসরায়েল সত্যি যদি ওদের উপরে আক্রমণ করে, সত্যিই তাদের উপরে ক্ষয়ক্ষতি শুরু হয়ে যেতে পারে, ইসরায়েলের ক্ষয়ক্ষতি হতে পারে, ইসরায়েলের ভিতরে মিসাইল বিভিন্ন জায়গায় পড়ে লোকজন মারা যেতে পারে, এইরকম ঘটনা যদি কখনো হয়, তখন সমস্ত পশ্চিমা রাষ্ট্র ইনক্লুডিং ইউরোপের অধিকাংশ রাষ্ট্র, 2-1টা ছাড়া অধিকাংশ রাষ্ট্র এখন যারা বড় বড় নীতির কথা বলছে, তারা সহ যুক্তরাষ্ট্র সহ আমার ধারণা তাদেরকে অস্ত্রশস্ত্র সব দিকে সাহায্য করতে এগিয়ে যাবে। না, আপনি একটা সুন্দর কথা বলছেন, এটি একটি কৌশলের ব্যাপার, একটি বড় একটি কৌশলের মধ্য দিয়ে যাচ্ছে আপনি এমন বলছেন, এবং নৈতিকতার কথাও আপনি এখানে তুলে ধরেছেন। আমরা সেই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো। আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে আমরা এই কৌশল নিয়ে আলোচনা করব। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আমরা বিরতির আগে যেমনটি মাহমুদুল্লাহ ভাই বলছিলেন যে এটি একটি কৌশল হতে পারে, এই কারণ নৈতিকতার যে ব্যাপারটা এই যুদ্ধে আসলে আমরা দেখতে পাই না। শুরু থেকেই সবাই নীতির বাইরে কাজ করছে, বিশেষ করে আমেরিকার পক্ষ থেকে বারবারই যুদ্ধ নীতি ভঙ্গ করা হয়েছে, ইসরায়েলের পক্ষ থেকেও ভঙ্গ করা হয়েছে। আমি একটু মাদবর ভাই আপনার কাছে জানতে চাই, মাহমুদুল্লাহ ভাই বলছেন যে এটি একটি প্রচারের কৌশল হতে পারে, নৈতিক হতে পারে, কিন্তু এর আগে তো এরকম দেখা যায় না। যেমন আজকে মিড দ্য প্রেসে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি নেতানিয়াহুর বিরুদ্ধে বলেছেন, এবং উনি বলছেন, উনি ফোন করেছেন, উনি বলছেন এরপরে যাতে আক্রমণ না করা হয়। এর আগে লেবাননের ব্যাপারেও আমরা একই অবস্থা দেখলাম, এখন আবার সরাসরি ইরান এবং ইসরায়েলের ব্যাপারটাও একই রকম দেখলাম। এই 100 দিনের পরে এসে আপনার কি মনে হয় কোথাও প্রেসিডেন্ট ট্রাম্প ক্লান্ত এবং উনি নেতানিয়াহুর এই ধরনের ব্যবহারের উপরে বিরক্ত এবং তাদের বন্ধুত্বের এই ফাটল ধরেছে, আপনি এমন মনে করেন কিনা? আসলে আমি এগ্রি করি মাহমুদুল্লাহ ভাইয়ের সাথে। আরেকটা জিনিস মাহমুদুল্লাহ ভাই এখানে সুন্দরভাবে তুলে ধরছেন, সেটা হচ্ছে আপনার মধ্যবর্তী নির্বাচন, সেনেট এবং আমরা জানি যে যেটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, দুইটাতেই একটা সংখ্যা আছে। এটা কিন্তু কাজ করছে প্রেসিডেন্ট ট্রাম্পের এবং রিপাবলিকান পার্টির মাধ্যমে। দ্যাট ইজ এ ভেরি গুড পয়েন্ট, হি এলাবোরেটেড ইট ভেরি ওয়াইসলি। তো আমি আপনার প্রশ্ন উত্তরে যেটা বলবো, আসলে দেখুন, এখানে যুদ্ধের মধ্যে কিন্তু কোনো ন্যায় অন্যায় কাজ করে না। এবং আমি কিন্তু গত 5 বছর আপনাদের সাথে আমি প্রোগ্রাম করছি, সবসময় বলছি যে পৃথিবীতে গভর্নেন্সের যে গুড ভার্সেস গুণাবলীগুলো যেটা, সেগুলো টোটালি কিন্তু গন ফর লাস্ট 10 ইয়ার্স। এবং এটা কেন হয়েছে? ন্যাশনালিজম, ফান্ডামেন্টালিজম। ন্যাশনালিজম যখন বেড়ে যায় তখন ফান্ডামেন্টালিজমও বেড়ে যায়। এই যে লিডারগুলো এখন পৃথিবী যেটা লিড দিচ্ছে, এটা তারাই কিন্তু এটার জন্য দায়ী। এবং অফকোর্স আমি যেটা এখানে বলবো, মানুষ somehow elected them and selected them. So that is another situation. তো এখন দেখুন, ন্যায় অন্যায়ের কথা যে যুদ্ধের মধ্যে হয় না, এখন একটা স্ট্র্যাটেজি, এটা মাহমুদুল্লাহ ভাই অলসো চমৎকারভাবে পয়েন্টটা তুলে ধরেছেন, যে আমি অবশ্য টাইম টু টাইম সেটা একটু ডিরেক্টলি ইনডাইরেক্টলি বলেছি, যে এখানে একটা স্ট্র্যাটেজি হচ্ছে আপনার ডো হোয়াট এভার ইউ নিড টু ডো। এবং ইসরায়েল কিন্তু এটা আজকে না, সবসময় কিন্তু এটা করেছে। আপনি দেখুন, গোলান হাইটসের জায়গা অলরেডি দখল করে রাখছেন। 1967-এর বর্ডারে বারবার যাওয়ার জন্য বলতেছে যে সীমারেখা ছিল, ইউনাইটেড নেশনে কেউ তোয়াক্কা করে না, তোয়াজ করে না, কারণ ইউনাইটেড স্টেটস তার বিহাইন্ডে আছে। এবং এই যে গাজার যে জেনোসাইড, এথনিক ক্লিনজিং, এত কিছুর পরও কিন্তু সেখানেও কিন্তু কিছু হচ্ছে না। সো ইসরায়েল অ্যাকচুয়ালি ইভেন্চুয়ালি হোয়াট দে লার্ন, ওয়েল, আই ডোন্ট হ্যাভ টু কেয়ার এনিবডি। এবং মাঝে মাঝে এই যে আপনি বলছেন যে তাদের ভিতরে রাগারাগি, যেটা যে কি বলবো, যে অনেক সময় দেখা যায় প্রেমিকের ভিতরে, হাজব্যান্ড ওয়াইফের ভিতরে এই ধরনের যে সেভিং ফেস মনে হয় আমার কাছে এটা, যখন ট্রাম্প দেখেন যে সারা বিশ্বে
সে বিতর্কিত হয়ে যাচ্ছে, তখন কিছু তো একটু বলতে হবে। অর্থাৎ আমি আরেকটা কথা কিন্তু আপনার সবসময় প্রোগ্রামে বলে আসছে, কিন্তু অনেস্টি সিনসিয়ারিটি এখানে নাই, যার ফলে কিন্তু অনেস্টি সিনসিয়ারিটি, ওই যে বললাম যে গুড ভার্সেস অফ যে গভর্নেন্স, এগুলো না থাকলে আপনার এই ডিল হবে না। তো এই ডিল হওয়ার মতো তো কন্ডিশন দিচ্ছে না। এবং এর ভিতর দেখুন আপনার যে আমাদের মহদুল্লাহ ভাই সুন্দরভাবে বললো যে লেবাননের এক রিভার পর্যন্ত চলে গেছে অলরেডি, আরেক রিভার। এইটা কিন্তু আরেকটা মিল পাবেন, অদ্ভুত মিল, যেটা হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে। ইউক্রেনে 20% জায়গা কিন্তু অলরেডি কিন্তু দখল করে আছে। প্রথমে তো ক্রিমিয়া করছিল 2014 সালে, এরপর ডনবাস রিজন তো পুরাটা। তো আমার কাছে মনে হয় এটা একটা কৌশল আর কি, যে ডু ইট, আই এম বিহাইন্ড ইউ, বাট আই হ্যাভ টু সেভ মাই ফেস। সো সামটাইমস আমি গাল বন্ধ করবো। এই জন্যই তো আপনার নেতানিয়াহু বলেছেন, তো আমরা সকালে অনেক সময় আমাদের ভিতরে তো পরিবার, একই পরিবারে তো হয় যে এরকম মনোমালিন্য, মন কষাকষি, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে উই আর এগেইন টুগেদার। সো এটি কেন হচ্ছে? ইট ইজ বিকজ অফ ল্যাক অফ অনেস্ট অ্যান্ড সিনসিয়ার এফোর্টস। আপনার এখন এখন কিন্তু কোনো নীতি কাজ করে না, যুদ্ধক্ষেত্রে বলুক বা ইভেন ট্রিটির ক্ষেত্রে বলুক, যার ফলে রিজিওনাল কনফ্লিক্ট গুলো বেড়ে যাচ্ছে, মার্জিনালাইজেশন বেড়ে যাচ্ছে, ফান্ডামেন্টালিজম বেড়ে যাচ্ছে, রিলিজিওসিটি অন দ্য রাইস, ধর্মান্ধতা হুম, হুম। সবখানে দেখুন আপনি কিভাবে হচ্ছে। অথচ ধর্ম একটা সেক্রেট জিনিস, কে কিভাবে প্রে করলো, দ্যাটস ডিপেন্ড অন দ্যাম, হোয়াই এম আই গোইং টু লেজিসলেট অন দিস? সো অল দিস থিংস হ্যাপেনিং, যে একটার পর একটা, ওই যে বললাম ন্যাশনালিজম যখন গ্রো হয়ে যায়, তখন ফান্ডামেন্টালিজমটাও কিন্তু আলটিমেটলি দিস ওয়ে দ্যাট ওয়ে কিন্তু কামন। সো এটা আমার কাছে মনে হচ্ছে একটা কৌশল আর কি। না হয় 100 দিন কেন লেগে যাবে, যেখানে যুক্তরাষ্ট্র একটা মাইটি নেশন ইন দ্য ওয়ার্ল্ড, এবং যার কন্ট্রোল হচ্ছে থাকা উচিত, কারণ ইসরায়েল অ্যাকচুয়ালি ডিপেন্ড ফর এভরিথিং অন ইউনাইটেড স্টেটস। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার যে দেওয়া হচ্ছে যেটা আর কি, এবং এখন তো আমি হিসাব বোধহয় কষতে পারবো না কত দিয়েছেন, কত বিলিয়ন যেন বলতেছে এখন আর কি। সো এইটা দেওয়ার পরও ইসরায়েল কিভাবে শুনবে না কথা? এবং ইসরায়েল দেখুন, আমার কাছে এটা আবারও মোহাম্মদুল্লাহ ভাই আবার এমফাসিস করেছেন, যেটা আমি বলছি, গ্রেটার ইসরায়েল, এটা হচ্ছে তাদের, আমার কাছে মনে হচ্ছে মেইন টার্গেট, দ্য ওয়ে দে আর মুভিং। তো আপনি গ্রেটার ইসরায়েল যদি চিন্তা করেন, তাহলে কিভাবে এগ্রিমেন্টটা হবে, ডিলটা কিভাবে হবে? এবং এর এগেনস্টে কোনো সময় যদি প্যালেস্টাইনের পক্ষে কেউ কথা বলে, সেটা ইরান। সো ইরান ইজ দ্য টার্গেট। ইরান আদারওয়াইজ হ্যাজ নাথিং টু ডু উইথ ইসরায়েল। ইরান কিন্তু শুধু এটা তাদের প্রোটেক্ট করছে, ন্যায়ের কথা বলছে, and that is the only thing Iran is actually paying this whole price, because all other countries this way that way they shake hand with Israel. তো যার ফলে এখন দেখুন আবার বলতেছে আব্রাহাম অ্যাকর্ড, এই যুদ্ধের পরে আর কি, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প আরেকটা কন্ডিশন দেখছে, after doing all this destruction, what the Abraham Accord is going to, why the countries are going to normalize their relationship with Israel, যেখানে ইসরায়েলকে কোনো মতেই ট্রাস্ট করা যাচ্ছে না, কোনো মতেই কন্টেইন করা যাচ্ছে না। সো এট হোয়াট কস্ট? সো আমার কাছে মনে হচ্ছে এই জন্য আপনি কিভাবে এগ্রিমেন্টটা হবে, এগ্রিমেন্টটা হচ্ছে না এই একটা কারণেই, যে কন্ডিশন গুলো দেওয়া হচ্ছে ইরানকে। ইরান ইরান অনেকটা আগায় আসলো, কিন্তু সে কন্ডিশন গুলো যাচ্ছে এমন ভাবে দেওয়া হচ্ছে সো দ্যাট নোবডি ইজ গোয়িং টু, এটা আপনি ইরানকে কেন, এটা যে ছোট্ট কান্ট্রি দিলে তারও তো এগ্রি করবে না। কন্ডিশন গুলো তো আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে, যেটা বোথ সাইডস সভারেন্টি, বোথ সাইডস, এবং আপনাকে মাথার থেকে জেরে ফেলে দিতে হবে গ্রেটার ইসরায়েল, অল দোজ থিংস, সো দ্যাটস হোয়াট উই আর মানে স্টেক। তাই আপনার কাছে এই জায়গাটাতে একটু মানে সন্দেহ লাগছে যে আপনি বলছেন যে এটা একটা কৌশল হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প এবং নেতানিয়াহুর যে গণমাধ্যমের যে ব্যাপারটা, সেটি মোহাম্মদুল্লাহ ভাইও বলছেন, আপনি থাকেন মোহাম্মদুল্লাহ ভাই। আমি এই মানে মাদবর ভাইও আপনার সঙ্গে অনেক বিষয়ে একমত হয়েছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে 100 দিনের যুদ্ধে আমেরিকার 13 জন সার্ভিস মেম্বার এরই মধ্যে মারা গিয়েছেন, 300-র উপরে উন্ডেড হয়েছেন এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এটা গেল একটা আমেরিকার দিকটা, কিন্তু ইরানের দিকটা যদি আমরা চিন্তা করি, ইরানেরও বেশ কিছু ক্ষতি হয়েছে, বিশেষ করে তাদের ইনফ্রাস্ট্রাকচারে প্রচণ্ড ক্ষতি হয়েছে, তাদের যে এনার্জি সেক্টরে প্রবলেম হয়েছে, ক্ষতি হয়েছে, তাদের নেভিতে ক্ষতি হয়েছে। কিন্তু আমার প্রশ্ন ওই জায়গায় যে এরপরও ইরান 100 দিন যুদ্ধ চালিয়ে যাওয়ার পরে আমেরিকার শর্তে এক প্রকার রাজি হচ্ছে না, কারণ মাদুরা যেটি বলছেন এই শর্তে রাজি হওয়ার মতোও না, এটা অনেক কঠিন শর্তগুলো। তারপরেও মানে এই রহস্যটা কোন জায়গায়, মানে ইরানের যে এই স্ট্রেংথ, তারা যে মানে এখনো পর্যন্ত নিজেদের যে জায়গাতে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, এটার যে কৌশল বা শক্তি, এটা কোন জায়গায় আপনার কাছে কি মনে হয়? এটা হচ্ছে তাদের থেকে ইউরেনিয়াম গুলো নিয়ে নিল, তাদের মিসাইল ইত্যাদি কারখানা বানানো গুলো অনেকগুলো ধ্বংস করেছে, বাকিগুলা বললো যে বন্ধ করে দিতে হবে। তো তখন আপনার অস্ত্রশস্ত্র নিল, আপনি থাকলেন, আপনি কি, এটার বাংলা টার্ম আছে একটা, ঢাল নেই, তলোয়ার নেই, নিজেরাম সর্দার, একেবারে কিচ্ছু নেই। তো সে অবস্থায় এক ধরনের আত্মসমর্পণ, আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের দলিল না হতে পারে, এটা বলা হচ্ছে না যে আত্মসমর্পণ করিলাম,
কিন্তু ভার্চুয়ালি তারা যদি মনে করে যে এমন একটা মানে এগ্রিমেন্ট করতে তাদেরকে বলা হচ্ছে যেটা আত্মসমর্পণের মতো, এবং তাদেরকে একবারে মানে অস্ত্রশূন্য করে দেওয়া, নির্জীব করে দেওয়া, তাহলে সে আত্মহত্যা, তারা যদি তাই মনে করে তাহলে সেটাতে তারা করবে না, তারা অনড় থাকবে। তাদের এখনো অস্ত্রশস্ত্র কিছু আছে, এখনো আরব রাষ্ট্রগুলায় কোনো কোনো জায়গায় কিছু কিছু ক্ষতি করতে পারে, তাদেরকে ওয়ার্নিং দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো থেকে যেন তাদের উপর আক্রমণ আসে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সবচেয়ে বড় কথা, তারা এই সব করেও মোটামুটি ভাবে তাদেরকে একেবারে মানে হেল্পলেস, অসহায় অবস্থায় যেন এগ্রিমেন্ট সাইন না করতে হয়, কিছুটা দেশটা ঠিক থাকে, মোটামুটি তাদের মানে বেসিক জিনিসগুলা ঠিক থাকে, মানে রাখতে পারে, এবং বিদেশে প্রায় 22 বিলিয়ন বা এর চাইতে বেশি যে ইরানের তাদের নিজস্ব অর্থ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ফ্রিজ করে রেখেছে, ব্যাংক ইত্যাদিতে রিলিজ করা হচ্ছে না, সেগুলা যদি রিলিজ করার মানে শর্ত তারা তারা তাদেরকে দেওয়া না, তারা পেয়ে যায় যে রিলিজ করা হবে, সেগুলো ছেড়ে দেওয়া হবে। ক্ষতিপূরণের কথা বলছে, এটা যুক্তরাষ্ট্র গ্রহণ করবে না আমি শিওর, সেটা তারা ছাড় দিতে রাজি হবে, কিন্তু ওই টাকাটা যদি তাদেরকে রিলিজ করে দেয় একটা, তারপর তারা তাদের তেল যদি রপ্তানি করতে পারে, নিষেধাজ্ঞাগুলো পোর্ট ইত্যাদির উপর অবরোধ তুলে নেয় মোটামুটি, এবং তাদের অস্ত্র কারখানা ইত্যাদি যা ধ্বংস করা হয়েছে, আর যদি কোনো মানে এগুলার উপরে এগুলার হস্তান্তর করার কথা আর ডিস্ট্রাকশন করার কথা না বলা হয়, এবং 60% পর্যন্ত পরিশোধিত ইউরেনিয়াম গুলো হস্তান্তর করা হলো, বাকিগুলো সবকিছু হস্তান্তর না করার ক্ষেত্রে তাদেরকে রেয়াত দেওয়া হয়, আমার ধারণা ইরান রাজি হবে। কিন্তু ওই যেটা বললাম, তাদেরকে যদি মানে এরকম অসহায় অবস্থা, একদম আত্মহত্যার মতো, আত্মসমর্পণ মতো দলিল স্বাক্ষর করতে বলা হয়, তাহলে তারা বরং সেটাকে মনে করবে যে সেটা করলেও আমাদের মৃত্যু, না করলেও মৃত্যু, ফলে তারা মানে বীরের মৃত্যু, তারা যেটা নিজেকে বীরের মৃত্যু বলে মনে করে, যে আমরা আত্মসমর্পণ করব না, যুদ্ধ করতে করতে মারা যাব, এই ধরনের সম্ভবত সেটা প্রেফার করবে, এই আর কি, আমার এইরকমই মনে হচ্ছে। মানে আপনি বলছেন যে ইরানের মানে কৌশলটা এখন এমন যে তারা যদি আত্মসমর্পণ করেও তাদের সমস্যা, আবার না করলেও তাদের সমস্যা সামনে হতে পারে, কিন্তু না, তারপরেও আত্মসমর্পণ না, এমন কিছু করা যায় যেটা আত্মসমর্পণের নামান্তর। নামান্তর। আচ্ছা, কাছাকাছি পর্যায়ের আপনি বলছেন। মাদুর ভাই মাথা নাড়ছেন। মাদুর ভাই, একটু আমাদের সময়ও কমে আসছে, একটু অন্য বিষয়ে একটু বলছেন। এই যে ইরান যুদ্ধের যে চাপ, যেটি নেতানিয়াহুর সঙ্গে আপনারা বলছেন একটা কৌশল প্রেসিডেন্ট ট্রাম্পের গণমাধ্যমে দেখিয়েছেন, কিন্তু আমরা গত কয়েকটা নির্বাচন, এই আপনি জানেন বাইলিটারাল কিছু নির্বাচন হলো, বিশেষ করে ক্যালিফোর্নিয়া নির্বাচনের কথা বলতে পারেন, এই নির্বাচনগুলোতে দেখলাম রিপাবলিকান প্রার্থীরা কিন্তু বেশ ভালো চ্যালেঞ্জ দিয়েছে। তারপরে তাহলে এখন আপনি কি এখনো কি বলবেন যে আমেরিকার ভিতরে এখনো প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা চাপে আছে, কিন্তু ভোটের ব্যাপারে তো আমরা দেখলাম যে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত বেশ কিছু প্রার্থী ভালো করছে। আচ্ছা, তার আগে আমি একটু বলবো আর কি, মহদুল্লাহ ভাইয়ের সাথে একটু অ্যাড করবো, যেটা আসলে ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল যেটা আসলে দে আন্ডারএস্টিমেটেড ইরান পাওয়ার এন্ড ইরানস অ্যালায়েন্স, এটা কিন্তু একটা বড়, যখন প্রেসিডেন্ট বলেছিল যে টেক এ জার্নি, ইট ইজ গোয়িং টু বি এন্ড ভেরি সুন, দ্যাটস হোয়াট ডিড নট হ্যাপেন। এবং এখনো বোধহয় ইরানকে আন্ডারএস্টিমেট করা বোধহয় ঠিক না। ইরান, ওই যে একটা আমরা বলি যে ছাগল নাচে খুঁটির জোরে, একটা কিছু না থাকলে ইরান কিন্তু এতটুকু আসতো না আর কি। আচ্ছা, এখন যেটা হচ্ছে আপনার প্রশ্ন, সেটা হচ্ছে রিপাবলিকান পার্টি দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যে তারা শো আপ করছে, তাদের পপুলারিটি আছে, এট দ্য সেম টাইম বেশ কয়েকটা ক্ষেত্রে কিন্তু দেখা গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের কিন্তু চুজেন ক্যান্ডিডেট গুলো কিন্তু উইন করতে পারেন নাই। সো বোথ দ্য ইয়ার। সো আমার কাছে কেমন যেন মনে হচ্ছে যে মিড টার্ম ইলেকশন ইজ গোয়িং টু বি অ্যাকচুয়ালি গো এগেনস্ট দ্য রিপাবলিকান পার্টি, কারণ এই এখনো পর্যন্ত কোনো সাইন দেখা যাচ্ছে না যে আমরা তেলের দাম কমাবো, বা ইনফ্লেশন যেটা হয়েছে, বা কস্ট অফ প্রাইস হাইকিং যেটা হয়েছে, এগুলো না হলে কিন্তু কিছুই করতে পারবে না আপনি, হোয়াট এভার ইট ইজ। এখন যেটা দেখছেন আর কি, এটা স্বাভাবিকভাবে তাদের তো কতগুলো জায়গায় পপুলারিটি আছে রেড স্টেট গুলোয়। আর মহদুল্লাহ ভাই একটা চমৎকার কথা বলছেন যে আপনার জেরিম্যান্ডারিং, যে রিডিস্ট্রিক্টিং, এগুলো তারা করার চেষ্টা করছে, কারণ তারা জানে মিড টার্মে কিন্তু দে উইল পে প্রাইস। প্রেসিডেন্ট ট্রাম্পের কিন্তু, আমি মহদুল্লাহ ভাই বললো 35%, আমি একটা ইয়াতে জরিপে দেখলাম
it has gone to 28%, the lowest, you know. So economy turn around করতে যদি না পারে, আপনি যেটা বলছেন পপুলারিটি দেখা যাচ্ছে, আমার মনে হয় it is going to demise, is going to go down even. আর এটি তো একটি প্রাইমারি নির্বাচন, আসলে এটিতে বলা যায় না, কারণ হ্যাঁ আরো অনেক 5 মাস রয়েছে, নভেম্বরের নির্বাচন, দেখা যাক কি হয়। এবং 100 দিনে ইরান যুদ্ধে আমরা যেটি দেখলাম যে আমেরিকা যতই বলুক না কেন, ইরান কিন্তু ভালোভাবেই মানে তাদের উপর আঘাতের জবাব কিন্তু এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছে, যেটি মাহমুদুল্লাহ ভাই বললেন যে তারা এখনো পর্যন্ত তাদের জায়গায় শক্ত রয়েছে। আর আপনার কথা মতো নিশ্চয় কোথাও না কৌশল আছে। আমাদের সময় একেবারেই শেষ, সময় শেষ হওয়ার আগে আমরা একটু আপনাদের থেকে জানতে চাইবো যে আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটিতে নিউ ইয়র্ক নিক্সের গেম চলছে, আপনারা নিশ্চয়ই একটু পরে খেলা দেখতে যাবেন, আপনারা দুজন টিভিতে পর্দায় খেলা দেখবেন, এটি খুবই এক্সাইটেড। এবং প্রেসিডেন্ট ট্রাম্পও এখানে আসছেন এই খেলা দেখার জন্য, এবং 27 বছর পরে উন্মাদনা চলছে। তো আমি একটু সংক্ষেপে আমাদের 1 মিনিট, মাতবর ভাই আপনি কি মনে করেন, নিউ ইয়র্ক নিক্স কি আপনার মনে হয় যে এবার সেই রেকর্ড জয় নিয়ে চ্যাম্পিয়ন হতে পারে? আসলে চ্যাম্পিয়নের থেকে আমি বলবো এই স্পোর্টস গুলো কিন্তু দেখেন ব্রিংস দ্য নেশনস টুগেদার, ব্রিংস দ্য পার্টিস টুগেদার, ব্রিংস দ্য গ্রুপ অফ পিপলস টুগেদার। দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি দ্য প্রাইড, ইউ নো, আই সি। এবং আপনি যে বললেন 27 বছর পরে, এবং বর্তমানে মানুষ কিন্তু মেন্টাল হেলথ ইজ এট স্টেক, আমরা সব নেগেটিভ দেখছি সবকিছু। সো এখন এই যে জয় কে হবে না হবে সেটা পরের কথা, কিন্তু আমি মনে করছি বিগ প্ল্যাটফর্ম, অ্যাট লিস্ট you know, some kind of hope, some kind of diversion in this such a critical situation. থ্যাংক ইউ ভেরি মাচ মাহমুদুল্লাহ ভাই। আপনিও জানেন যে কয়েকদিন পরেই ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, গ্রেটেস্ট শো অন আর্থ, এবং সেটা আমেরিকাতেই হচ্ছে। ওইদিকে মানুষের যেমন একটা এক্সাইটমেন্ট রয়েছে, আগ্রহ রয়েছে, অনেক দর্শক আসছেন খেলা দেখার জন্য, সেই সঙ্গে নিউ ইয়র্ক নিক্সের যে ফাইনালে যাওয়া সেটিও নিশ্চয়ই আপনাকে অনেক আনন্দিত করছে। তো আপনার কি মনে হয় আজকের কেমন হতে পারে, এবং আপনার কি শুভকামনা থাকবে কিনা? আমার অবশ্যই শুভকামনা, কিন্তু ওই যেটা প্রফেসর সাহেব বললেন একটা উল্লেখযোগ্য, আর এটা ব্রিংস টুগেদার, সেটা হচ্ছে মেয়র মামদানি ডেমোক্রেটিক পার্টির, খালিদানা তার লেফটিস্ট গ্রুপের সোশ্যালিস্ট ডেমোক্রেটিক, তিনিও এখানে খেলা দেখতে যাচ্ছেন, তিনিও নিক্সের সাপোর্টার। প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্ক থেকে তার ঠিকানা স্থানান্তর করে নিয়েছেন, এটা তার জন্মস্থান অন্য স্টেট ফ্লোরিডায়, তারপরেও তিনি এখানে আসছেন। প্রাইড একটা, নিক্স যদি উইন করে খুব খুশি তারা হবেন। ফলে এইটাও একটা দে ব্রিং টুগেদার। আর ওই যে ওয়ার্ল্ড কাপে যেটা কথা বলছেন, ওয়ার্ল্ড কাপে অন্যান্যবার যেরকম বিশ্বব্যাপী একটা জ্বর উঠে যায়, ফিভার, সেইটা ওই রকম এক্সাইটমেন্ট এবারে নেই। সেটা হচ্ছে ইরান যুদ্ধ উত্তান্ন অন্যান্য সিচুয়েশনের কারণে কিছুটা, কিন্তু গতবার কয়েক বছর আগে মনে আছে কাতারে হলো তারা $50 বিলিয়ন, মানে অপরাধ চূড়ান্ত এইরকম টাকা খরচা করা, সেটা আরেক কথা। সারা ওয়ার্ল্ডে যে এক্সাইটমেন্ট হয় যখন যেখানে হোক না কেন, মানে সেটি তার চাইতে কম, কিন্তু তারপরে সেটা একটা বিগ ইভেন্ট, ওয়ার্ল্ড ইভেন্ট। সেটা দেখা যাক, এখনো তো কয়েকদিন সময় আছে, আমরা আমাদের শুভকামনা নিয়ে আমরা সবাই এক্সাইটেড, মানে যে বেস্ট পার্টি উইন করুক, এবং সেটা আমাদের সবারই প্রত্যাশা। আপনাদের দুইজনকে ধন্যবাদ। আমাদের সময় শেষ, আমরা হয়তো ওয়ার্ল্ড কাপ শুরু হলে সেটা নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব, কারণ ডেমোক্রেসিতে সবকিছুই থাকে, এই হচ্ছে যে ডেমোক্রেসির সৌন্দর্য। আপনাদের দুইজনকে আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ দর্শক, সেই সঙ্গে আপনাদেরও ধন্যবাদ। আমরা যেমনটা ইরান যুদ্ধের 100 দিন নিয়ে আলোচনা করলাম, এবং সেই সঙ্গে আমাদের আলোচকরা যেমনটি বলছেন যে এই যুদ্ধ আরো কিছুদিন চলতে থাকবে, কারণ ইসরায়েল যতক্ষণ না এইখানে নেগোসিয়েশনে রাজি হচ্ছে তাই যুদ্ধ চলবে। সেই সঙ্গে আমাদের আলোচকরা যেমনটি বলছেন যে এত আলোচনার মধ্যেও ফিফা ওয়ার্ল্ড কাপ এবং NBA ফাইনাল, এগুলো মানুষকে কিছুটা হলেও শান্তি দিচ্ছে, সুখ দিচ্ছে। আমরাও প্রত্যাশা করি মানুষ শান্তিতে থাকবে, আনন্দ করবে, কারণ জীবনের এই পর্যায়ে এসে আনন্দ করাটাই মুখ্য বিষয়। আজ এ পর্যন্ত, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।